শ্রী পারাবত রচিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস, পর্ব 11। আদালতে আর একদিন মামলা শুনতে গিয়ে বিপদে পড়েছিল গোপাল মুখুজ্জে। সেদিন যা অবস্থা হয়েছিল, প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবে ভরসা করতে পারেনি। তবে সেদিন একটা জিনিস দেখলো বটে, সাহেবরা কি কাপুরুষ! মুখে শুধু বড় বড় বুলি, আসলে ওদের মধ্যে অধিকাংশই ভীতু। তবে দু চারজন আছে যারা বাপের বেটা বটে। ওই রকম বাপের ছেলেই ছিল ক্লাইভ সাহেব আর তার কিছু সাঙ্গপাঙ্গ, নইলে এদেশ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে উঠে যেত। সেদিন গোপাল মুখুজ্জে দেখল ক্রেসি সাহেবের বুকের পাটা। দিনটা ছিল মহরমের দিন। বিরাট শোভাযাত্রা করে মুসলমানরা ঘুরতে ঘুরতে এসে জড়ো হয়েছিল সুপ্রিম কোর্টের সামনে। সাহেবদের ওপর ওরা হঠাৎ ক্ষেপে গেল। সম্ভবত মির্জাফরের পুত্র মিরানের ছেলে মীর মৈদুরের তরফ থেকে কেউ তাদের উস্কানি দিয়েছিল, কিংবা অন্য কারণও থাকতে পারে। শোভাযাত্রা আদালতের সামনে এসে একটার পর একটা পালকি আর ফিটান গাড়ি ভাঙতে শুরু করলো। তারপর রাস্তা থেকে ইট পাথর তুলে নিয়ে ছুটতে লাগলো আদালতের দিকে। ঝনঝন করে ভেঙে পড়তে লাগলো কাঁচ। সাহেবরা ভেতরে ছোটাছুটি শুরু করে দেয়, তাদের সঙ্গে গোপাল, দুর্গাচরণ আরো অনেকে। কিন্তু বাইরে বার হবার অন্য কোনো রাস্তা নেই। শেষে অনেক সাহেব ছাদের দিকে ছুটতে লাগলো। যারা নিচের দিকে গিয়েছিল তাদের তলোয়ার নিয়ে তাড়া করলে উঠে আসতে থাকে ওরা। গোপাল মুখুজ্জে ভয়ে ঠকঠক করে কাঁপছে। সে তখনও জানে না তাকে ওরা মারবে না, ওদের রাগ আসলে সাহেবদের উপর। সে ভেবেছে সবাইকে কচুকাটা করতে এসেছে ওরা। সেই সময় দেখা গেল ক্রেসি সাহেব অন্যান্য সাহেবকে একত্রিত করে সামনে এগিয়ে চলেছে। হয়তো সেদিন কোর্ট থেকে গোড়ারা এসে না পড়লে ওরা মরেই যেত। তবু সাহস দেখালো বটে। গোড়ারা এসে দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করে দেয়। মহরমের দিনের এই গল্প গোপাল মুখুজ্জে অনেকদিন রসিয়ে রসিয়ে বলতে পেরেছে। তবে তার সবচাইতে আনন্দ হতো হেমলতাকে বলে। যখনই বলতো তখনই হেমলতা ভাবত ঘটনাটা বুঝি এখনই হচ্ছে। সে গোপালকে চেপে ধরে থাকত। কিন্তু দুর্গাচরণ অনেক শিয়ানা। সে বানিয়ে বুনিয়ে এমন একখানা গল্প খাড়া করেছিল যে মনে হতো যেন বক্সারের যুদ্ধের বর্ণনা দিচ্ছে। গল্প বলার ব্যাপারেও দুর্গাচরণ তাকে পথ দেখালো। ভালো গল্প বানাতে না পারলে সাহেবরা কি এমনিতেই পটে? হেমলতা এখন পূর্ণ শশীর মতো। আর 1.5 মাস বাকি 10 মাস 10 দিন পূর্ণ হতে। বৈশাখ মাসের প্রথমে সে হবে মা। নীরু তার খুব সেবা যত্ন করে। নীরু বুঝে গিয়েছে এ বাড়িতে এখন হেমলতাই কেন্দ্রীয় চরিত্র। এদিকে সুখেনের মায়ের ক্রমাগত প্ররোচনায় মানিকের প্রতি তার কঠোরতা সব জেনে শুনেও দিনের পর দিন হ্রাস পাচ্ছে। সে অনেক সময় সন্ধ্যার পরে আধা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে ফেলে কোনো এক গঙ্গার ধার, একটি কুটির, কুটিরের সেই একমাত্র গৃহিণী। কত কাজ করছে সে। পাশে কোথায় যেন শিশুর কলধ্বনিও শোনা যায়। সেই সময় সে দেখল মানিক হাতে করতাল নিয়ে গান গাইতে গাইতে ঘরে ফিরছে। ঘুম চটে যায়। বুকের ভিতর ঢিপ ঢিপ করতে থাকে নীরুর। নীরু অস্বীকার করতে পারে না জেগে জেগেও স্বপ্ন দেখে ফেলছে সে। অথচ মানিক গাঁজাখোর। মানিক একদিন এসে বাড়ির কর্তার সামনে দুহাত কচলে দাঁড়ায়। নীরু লক্ষ্য করে অবাক হয়। মানিকের ওই ধরনের ভঙ্গি দেখলেই বোঝা যায় সে কোনো প্রার্থনা নিয়ে এসেছে। একটু আড়ালে সরে যায় নীরু। সুখেনের মা গোবেচারীর মতো আস্তে আস্তে এগিয়ে যায়, যেন সে মানিককে লক্ষ্যও করেনি। নীরুর মুখ কঠিন হয়। সে জানে এ বাড়িতে সবচাইতে ধূর্ত এই সুখেনের মা, কিন্তু সে তার বয়স আর বার্ধক্য সুলভ ভঙ্গি দিয়ে সব চাপা দিয়ে রাখে। কিরে মানিক, কি চাস? আগে এবারে গাজনের সন্ন্যাসী হব, মানত করেছি। গাজনের সন্ন্যাসী? তার মানে 1 মাস কাজে ফাঁকি? কাজ আমি সব করব, একটুও ফাঁকি দেব না। কি করে করবি?
গাঁজা খাওয়ার এমন সুযোগ পেয়ে কত কাজই করবি। হ্যাঁ, না বাবু, সব কাজ করব, গাঁজা তো এই পুজোর অঙ্গ। হ্যাঁ, ওটাই সার কথা, বুঝেছিস? তোর তো তাহলে নিত্যি পুজো রে। কবে গাঁজা খাস না, সন্ধ্যের সময় এসে বলে যাস। মানিক হাত কচলাতে থাকে। কি মানত তোর? তোর আবার মানত কিসের? বউ নেই, সংসার নেই। এগে সেটা গোপন, মানতের কথা বলতে নেই। নিরুর বনের ভেড়াটা উদ্বেলিত হয়ে ওঠে। কিসের মানত মানিকের? সত্যি তো, ওর বউ নেই, ছেলে নেই। ঠিক আছে ঠিক আছে, কিন্তু বেশি মাতামাতি করিস না। নিরু ভাবে, অনুমতি যখন পেয়ে গেল মানিক, তখন সে ধরাছোঁয়ার বাইরে চলে গেল। তাকে আর বেশি দেখা যাবে না এই 1 মাস। সন্ন্যাসীদের মধ্যে বসে গাঁজায় দম দিতে দিতে দিনরাত 2 কাটবে। বাড়িতে খাওয়ার পার তো চুকলো 1 মাস। ভিক্ষে করতে হবে তো পেটের অন্নর জন্য। দীর্ঘশ্বাস ফেলে নিরু। তবু যদি বেচারার মনস্কামনা পূর্ণ হয়। মানত করেছে শিবু ঠাকুরের কাছে। শিব ঠাকুর তো আশুতোষ, অল্পেই তুষ্ট। তাই তো কিছুদিন আগে সে নিজেও শিবরাত্রির পালন করলো। সুখেনের মায়ের খুব খুব করে কত হাসি। তার ভাবখানা যেন ওষুধ ধরেছে। বিধবাদের ইহকাল গিয়েছে বলে পরকাল নেই। এ জন্মে সব মিটে গেলেও পরজন্ম বলে যেন কিছু নেই। তবু সে সবার সঙ্গে শিবের মাথায় জল ঢালতে যেতে পারেনি। একা একা গিয়েছিল দূরে মৃত্যুদের ঘাটে। সেখানে বটতলার শিব শালগ্রাম শিলার মতো গোল আর কালো চকচকে। জল ঢেলেও সুখ। অনেকে বলে খুব জাগ্রত। তার মতো অভাগীদের কৃপা করে থাকেন। পরে হেমলতার সঙ্গে সে পাড়ায় শিব মন্দিরেও গিয়েছিল। সেখানে শিবলিঙ্গ রূপো দিয়ে বাঁধানো। হেমলতা এবারে উপবাস করেনি, তবু গিয়েছিল পুজো দিতে। পুরোহিত একবার তার চেহারার দিকে তাকিয়ে ঢোক গিলে দক্ষিণার পরিমাণ দেখে পুজোর ব্যবস্থা করেছিল। কমলাকে হেমলতা কতবার সাধল শিবরাত্রির পালন করার জন্য। কমলা খুব ধীরভাবে অস্বীকার করল। নিরু ভাবে, তার বয়স যদি কমলার সমান হতো তাহলে দেখিয়ে দিত মহির মতো স্বামীকে কিভাবে বশ করতে হয়। জীবনে আর বউয়ের আঁচল ছেড়ে যেতেই চাইতো না। বউদের এমন আনমনা হলে চলে না। স্বামীর ওপর সবসময় তীক্ষ্ণ নজর রাখতে হয়। বেচাল হবার উপায় থাকে না তাদের। মাঘ মাস শেষ হতেই মানিককে সন্ন্যাসীর রূপে দেখা যায়। শুকনো শুকনো মুখে বেশ লাগে দেখতে। এদিকে গোপাল মুখুজ্জের মনের ভেতরেও নাড়া দেয় বোধহয়। সে যোগেশ নামে এক অর্ধবৃদ্ধকে চৈত্র মাসের জন্য মানিকের কাজকর্ম করে দিতে বলে। মানিক ভয় পেয়ে গিয়েছিল প্রথমে। তারপর যখন দেখলো গোপাল মুখুজ্জে তাকে 1 মাসের স্বাধীনতা মঞ্জুর করে দিল, তখন সে ভুলে গিয়ে আরেকটু হলে কর্তার পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ত। শেষ মুহূর্তে তার খেয়াল হয়েছিল সেনা সন্ন্যাসী, এখন সে একমাত্র শিব ঠাকুরের কাছে নত হবে। ইহলোকের মনুষ্যজন এখন তার চেয়ে নিচে। কিন্তু গোপাল মুখুজ্জে মূর্খ নয়। মানিককে প্রত্যেকদিন 2বার এসে হাজিরা দিয়ে যেতে হবে, নইলে যোগেশই স্থায়ীভাবে বহাল হয়ে যাবে। তাতে মানিকের আপত্তি নেই। কিন্তু কদিন পরে মানিক যখন বাড়িতে এলো, তখন নিরুর বুঝতে বাকি রইল না সে একটু বেশি মাত্রায় সন্ন্যাসী হয়ে পড়েছে। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল। নিরুর সঙ্গে কথা বলতে এমনিতে সংকোচ বোধ করে, অথচ সেদিন এসে বলে, আমি এসেছি নিরু। তাতে কি? বাহ, আমাকে আসতে হবে না 2বার করে, এই হলো গিয়ে 1বার। যাও, কর্তার সঙ্গে দেখা করোগে। এভাবে দেখলে আর ঢুকতে দেবে না কখনো বাড়িতে। কেন? আমি সন্ন্যাসী, আমি তো এইভাবেই থাকবো আর ডুগডুগি বাজাবো। নিরু ভাবলো, ভালো ফ্যাসাদ। সন্ন্যাসীর এই ডুগডুগি বাজানো রূপ দেখলে কর্তা খেপে যাবে। কি করা যায় এখন? সে তাড়াতাড়ি গিয়ে হেমলতার কাছে বলে যে মানিক এসে দেখা করেছে, তাকে চলে যেতে বলবে কিনা। হেমলতা বলে, হ্যাঁ, দাঁড়িয়ে থেকে আর কি করবে। নিরু তাড়াতাড়ি নিচে নেমে এসে মানিককে বলে, কর্তা রেগে গিয়েছেন। কেন? বড্ড বেশি গাঁজা খেয়েছে বলে। গাঁজা? ছি, ওভাবে বলতে নেই। আমি যাচ্ছি কর্তার কাছে,
না না, যেতে হবে না, তুমি এখন যাও। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমি তাড়াবো কেন? ওরা যাতে না তাড়ায় তাই চলে যেতে বলাই ভালো এখনকার মতো। না, তুমি তাড়িয়ে দিচ্ছ। এই বসলাম তো। মানিক ধপ করে শক্ত উঠোনের ওপর বসে পড়ে। নীরু দেখলো মহা ঝামেলা, ভালো করতে গিয়ে উল্টো ফল। সে সরে পড়ল। তার কি, মানিক তো আর তার কেউ নয়। ওর চাকরি থাকলো আর গেল, বয়ে গেল। সেই সময় কমলা ঘর থেকে বার হয়ে আসে। মানিককে ওইভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলে, কি হলো মানিক, বসে আছো কেন? নীরু আমাকে তাড়িয়ে দিচ্ছে। নীরু? সে তোমাকে তাড়াবে কেন? মানিক একটু ঝিম ধরে থেকে বলে, জানেন ছোট মা, আমি মানত করে সন্ন্যাসী হয়েছি। হ্যাঁ, সে তো জানি। কি মানত করেছো সে কথা তো বললে না। বলতে নেই নাকি? হ্যাঁ, বলতে নেই। আমি আমার জন্য যা মানত করেছি সে কথা বলবো না, সেটা আমার প্রাণের গোপন কথা। কিন্তু হ্যাঁ, আরেকটা মানতও করেছি। সেটা আবার কি জন্য? মানিক কেঁদে ফেলে বলে, আপনার জন্য ছোট মা, আপনার জন্য। কমলা একটু কেঁপে ওঠে, তবু স্থির কণ্ঠে বলে, আমার জন্য আবার কি মানত? সে কথা কি মুখ ফুটে বলতে পারি? চোখে তো সব দেখছি মা, আপনার কি কষ্ট। কমলা এতক্ষণে বুঝতে পারে মানিক ভালো রকম নেশা করেছে, নইলে এভাবে তার সঙ্গে কথা বলার সাহসই হতো না। এমনিতেই তার গাম্ভীর্যের জন্য অনেকে তার সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করে। তবু মানিকের এই স্বীকৃতিতে কমলার মনে কোনো ছাপ পড়ল না। কারণ মহির মন ঘরমুখ হলেও কতটা তৃপ্তি সে পাবে বলা কঠিন। কারণ মহি তাকে প্রথমেই বড় বেশি আঘাত দিয়ে ফেলেছে। তবু মানিকের সদিচ্ছার কথা জেনে কমলা মনে মনে তার প্রতি একটু সদয় হয়। ঠিক আছে মানিক, এবার তুমি যাও। জানেন ছোট মা, দুটো মানত করা খুব বিপদে, তার জন্য মরণ পর্যন্ত হয়। কি বললে? না না, অন্য কারো নয়। যদি মৃত্যু হয় আমারই হবে, আর কারো নয়। দুটো মানত পালন করা বড় কঠিন। এবার তাই আমি চড়কে উঠব। না না, বান ফোড়া কাঁটা ঝাপের মধ্যে যেও না, বরং ঝুল সন্ন্যাসী হয়েও। আমার জন্য তোমায় কিছু করতে হবে না। এখন যে আর ফেরাতে পারি না। তাহলে চড়কে উঠতে যেও না। সেই সময় সুখেনের মা গুটি গুটি এগিয়ে আসতে থাকে। সে যেন কিছুই শুনছে না, কিছুই দেখছে না। কমলা চলে যায়। নীরুর আর সহ্য হয় না। সে আড়ালে দাঁড়িয়ে ঘটি থেকে এক আজলা জল নিয়ে ওপর দিকে ছুঁড়ে দেয়। সেই জল বৃষ্টির মতো সুখেনের মায়ের মাথায় পড়ে, মানিকের গায়ে পড়ে। সুখেনের মা চেঁচিয়ে ওঠে, এগি, জল পড়লো কোথা থেকে গো? বৃষ্টি, শিব ঠাকুর বৃষ্টি দিয়েছেন। সন্ন্যাসীর শরীর পুড়ে খাক হয়ে যাচ্ছে, শিব ঠাকুরের প্রাণে ব্যথা লেগেছে। চুপ কর মুখ পোড়া। রোদে আকাশ ঝলসে যাচ্ছে, উনি গাঁজা খেয়ে বৃষ্টি দেখছেন। তবে জল আসবে কোথা থেকে শুনি? কোথা থেকে আবার? আকাশ দিয়ে পাখি ওড়ে না? তো বলে এত জল, আমার গা ভরে গিয়েছে গো। নীরু মজা পায়। দুই বেড়ালে গোঁ গোঁ করার সময় গায়ে জল ছিটিয়ে দিলে খুব জোর ঝগড়া লেগে যায়। এও তেমনি। সুখেনের মা আর মানিকের ঝগড়া। তোর তো সর্বাঙ্গে গাঁজার গন, নিঃশ্বাসেও তাই। আমি পাচ্ছি, ঠিক পাচ্ছি। তাহলে আবার নাইতে যেতে হবে নাকি? না না, আশুতোষের চেলার আবার কথায় কথায় নাওয়া কি? শ্মশানে মশানে ঘুরে বেড়ায় তারা। থাম থাম, গঙ্গায় ডুব দিলে তোর গাঁজার নেশা কেটে যাবে সেই ভয়। আমাকে ভরকে দিস না। আমার উনিও খেতেন,